আমি মনে করি ভারত সরকার যেদিন আমাদের কারেন্ট গভর্নমেন্ট বা কারেন্ট গভর্নমেন্টের আদর্শ বা আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা এই জিনিসগুলোকে তারা মেনে নিবে, তখনই একটা সুন্দর রিলেশন আমাদের মাঝে হওয়া সম্ভব। সার্বভৌমত্বের যে বিষয়টি আপনি বললেন, এক্ষেত্রে আমি বলবো যে আমাদের ইনক্লুসিভ রাজনীতি যে বিষয়টা, এটাকে আসলে প্র্যাকটিস করা উচিত বেশি করে। যেমন আপনি দেখবেন যে ভারতে বলেন, যুক্তরাষ্ট্রে বলেন, ইউরোপে বলেন, সব দেশে তাদের মধ্যে রাজনৈতিক বিবাদ থাকে, মতাদর্শের বিভেদ থাকে, কিন্তু ফরেন পলিসিতে তারা সবাই কিন্তু এক। সো আমরা কিন্তু এই ব্যাপারটাতে কিন্তু আসলে এক হতে পারিনি। একটা সময় ছিল যে তখন পর্যন্ত মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে ছিল। ইভেন আমি বলবো যে আওয়ামী সরকার 96 থেকে 2001-এও যখন তারা ছিলেন, তারাও এতটা ভারত ঘেঁষা ছিলেন না। তখন আমরা আমরা দেখেছি যে কার্গিল যেই ক্রাইসিসটা শুরু হয়েছিল ভারত এবং পাকিস্তানের মাঝে, তখন কিন্তু শেখ হাসিনা নিজে গিয়েই ওখানে কিন্তু একটা মধ্যস্থতার রোল প্লে করেছিলেন। কিন্তু উনি ওনার নিজের ক্ষমতা চিরস্থায়ী করার জন্যই বা স্বৈরশাসক হিসেবে আবির্ভূত হওয়ার জন্যই, ওই স্বার্থেই হয়তো বা উনি ভারতের পক্ষে এত বেশি আসলে লেজুরি বৃত্তি করেছিলেন, যার আসলে প্রতিদান আমাদের এখন এই কথাগুলো যে এখন আমাদের শুনতে হচ্ছে। এটা আসলে আমাদের গত 15 বছরের যে আমাদের যে ফরেন পলিসি, তারই আসলে রিফ্লেকশন আমি বলবো। এবং একটা বিষয় আমি বলতে চাই যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে অ্যাসেট, ওইটাই আবার বাংলাদেশের জন্য সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা। সো ভারত যত কথাই বলুক না কেন, ভারত বাংলাদেশকে তারা কখনোই তারা অধিগ্রহণ করতে চাইবে না, কারণ এটা তাদের জন্য একটা বিশাল বার্ডেন। এবং তারা এটা এটা যদি তারা করতে চায়, তাহলে তারাও আনস্টেবল হয়ে যাবে। এটাই হচ্ছে মানে এটা রিয়েল ফ্যাক্ট, এটা তারাও বুঝে। সো এইগুলো সব রাজনৈতিক বক্তব্য, কিন্তু এগুলোকে আমাদের খুব সুন্দরভাবে ফাইট করা উচিত। আমি এখন পর্যন্ত শঙ্কামুক্ত নই। কেন? কারণ আহ, আহ, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি যুক্তরাষ্ট্রে গেলেন, তখন কিন্তু আমরা আশা করেছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে তার একটা বৈঠক হবে, কিন্তু এটা হয়নি। এবং ভারতের যে পররাষ্ট্রনীতি বাংলাদেশের প্রতি, এটা এখনো সফট নয়। সো এটাই আমি বলবো যে এটা একটা শঙ্কার বিষয় আমাদের। ওইটা যতদিন পর্যন্ত সফট না হবে, আমরা যত কিছুই বলি না কেন, আমরা চাই যে একটা, তারা যেহেতু আমাদের সবচেয়ে বৃহত্তম নেইবর, এবং আমরা উই আর সারাউন্ডেড বাই ইন্ডিয়া। সো আমাদের এই রিয়ালিটিও কিন্তু মেনে নিতে হবে। যেমন আপনি যদি দেখেন যে আহ, দেশ স্বাধীনতার পরে আমাদের বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভের পরে সবচেয়ে বড় যেই আচ্ছা, আমি এই প্রশ্নের বিপরীতে আরেকটা কমন হতে পারে, খুবই সিম্পল একটা। আমরা সারাউন্ডেড বাই ইন্ডিয়া, বা ইন্ডিয়াও তো সারাউন্ডেড বাই বাংলাদেশ। রাইট, রাইট, ইন্ডিয়া সারাউন্ডেড বাই 18 কোটি মানুষ। রাইট, রাইট, এক্স্যাক্টলি। আমি সেটাই প্রথমে বললাম যে ইন্ডিয়াও কিন্তু আমাদেরকেও কিন্তু ইন্ডিয়া ভয় পায়। যে আমাদের যে এত বড় একটা জনগণ, এত বড় জনগোষ্ঠী, এটা তাদের কিন্তু যে যে কোনো দেশের জন্য কিন্তু এটা একটা ভয়ের কারণ। সো এনিওয়েজ, আমি যেটা বলছিলাম যে সারাউন্ডেড বাই বাংলাদেশ ছোট্ট একটা ভূখণ্ড বললে হবে না, 18 কোটি মানুষ 18 দ্বারা। কোটি মানুষ, রাইট, রাইট, 18 কোটি মানুষ। এক্স্যাক্টলি। 18 কোটি মানুষ কিন্তু 18 কোটি অ্যাটম বোমার মতো। এক্স্যাক্টলি, এটা আমি সেটাই আসলে মিন করতে চেয়েছিলাম যে আমাদের এটা যেটাকে আমরা সিকিমের প্রবলেম, মতো ভূখণ্ড, ছোট্ট এটাই ভূখণ্ড আমাদের চিন্তা একটা হবে। বড় অ্যাসেট আসলে। আরেকটা বিষয় যেটা বলছিলাম যে 71 সালে আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে, আমি মনে করি সবচেয়ে বড় বা বিগেস্ট ডিপ্লোম্যাটিক সাকসেস আমাদের যেটা ছিল, সেটা হচ্ছে পাকিস্তানের কাছ থেকে স্বীকৃতি না। কারণ আপনি যদি আপনার যে সবচেয়ে বড় এনিমি, তার কাছ থেকে যদি আপনি স্বীকৃতি পান, এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বড় সাকসেস। এটা শুনতে যেমনই শোনা যাক না কেন, এটাই হচ্ছে ফরেন রিলেশন। আপনি ইমোশন দিয়ে কিন্তু আসলে অ্যাসেস করতে পারবেন না। তা আমি মনে করি ভারত সরকার যেদিন আমাদের কারেন্ট গভর্নমেন্ট বা কারেন্ট গভর্নমেন্টের আদর্শ বা আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা এই জিনিসগুলোকে তারা মেনে নিবে, তখনই একটা সুন্দর রিলেশন আমাদের মাঝে হওয়া সম্ভব। আমি মনে করি যে ভারতের জনগণ হয়তো অবশ্যই বাংলাদেশের জনগণের সাথে একাত্মতা তাদের আছে, কারণ আমরা দেখেছি কলকাতাতেও কিন্তু আমাদের বাংলাদেশের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে তারাও আন্দোলনে নেমেছিল। কিন্তু সরকার দিয়ে আসলে একটা দেশের একটা প্রায় এখন ইন্ডিয়া কিন্তু সারা বিশ্বের মধ্যে 1 নাম্বার জনগণের জনসংখ্যার ভিত্তিতে যদি আপনি চিন্তা করেন। বিশ্বের সবচেয়ে বড় জনবহুল রাষ্ট্র হচ্ছে ভারত। সো তাদেরকে আমি মূল্যায়ন করতে চাই না শুধুমাত্র এক মোদি বা ওই ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী, তার বক্তব্য দিয়ে আমি ত্রিপুরা বা সিকিমের জনগণকে মূল্যায়ন করতে চাই না। তো কাজেই আমি মনে করি যে এটা আসলে একটা সময়ের ব্যাপার। আশা করি এটা এটা তারা ভারত নিজেদের প্রয়োজনেই, নিজেদের স্বার্থেই আমাদের সাথে সুসম্পর্ক দিকে তারা নজর দিবে। এটা তাদেরও সিকিউরিটি ইস্যু বা বাণিজ্যিক যে বিষয়গুলো আছে,
এবং যেই চুক্তিগুলো হাসিনা সরকার করে গিয়েছিল, সেই চুক্তিগুলোর বেশিরভাগই কিন্তু তারা রক্ষা করতে চাইবে, এবং সেই ক্ষেত্রে তাদেরই কিন্তু আমাদের সাথে কথা বলার স্টার্ট করতে হবে, তারাই বরং এটা শুরু করবে বলে আমি বিশ্বাস করি। আর দ্বিতীয় যে টপিকটি আপনি বলবেন, এই বিষয়ে আমি একটু আশা করবো আপনার কাছ থেকে একটু সময় চাইবো, একটু বেশি বিশদভাবে বলতে চাই আমি। হুম। একটা উদাহরণ দিয়ে পুলিশ আমি কেন বলতে চাই। হচ্ছে না, পুলিশের একজন আমি সেই আহ, বিষয়টাই আমি অফিসার। বলছি। তো সেই বিষয়টি আমি বলবো যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, মানে আমার নিজের একজনের অভিজ্ঞতা দিয়ে আমি বলি। তো এখন অনেক মামলা হচ্ছে, শেখ হাসিনাকে প্রধান আসামি রেখে অনেক মামলা হচ্ছে। তো একটি মামলাতে আমার একজন ডিস্টেন্ট রিলেটিভ, ওনার নাম টিপু, কিন্তু ওনার নামে ধরেন একটি বাংলাদেশে কিন্তু কমন নামই কিন্তু বেশি। তো ওনার নামে ওইখানে একজন যুবলীগ কর্মী ছিলেন, লেখাও আছে এরকম যে টিপু যুবলীগ কর্মী। এখন আমার যে ডিস্ট্যান্ট রিলেটিভ, উনি কিন্তু যুবলীগ কর্মীও ছিলেন না, ইভেন উনি কিন্তু আন্দোলনের দিন 5ই আগস্ট কিন্তু উনি গণভবনের উদ্দেশ্যে রওনা করেছিলেন। কিন্তু বাস্তবতা হচ্ছে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ ধরে নিয়ে যায়নি, র্যাব ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে সমর্পণ করে, অ্যারেস্ট দেখিয়ে, এবং তাকে পরবর্তীতে কিন্তু কোর্টেও ফরওয়ার্ড করা হয়। তো উনি কিন্তু এখন এখানে কিন্তু উনি ভিকটিম হয়ে গেলেন এই ব্যাপারটাতে। ও কিন্তু ভিন্ন নামের একজন, মানে ভিন্ন ভিন্ন ব্যক্তি, একই নামের ভিন্ন ব্যক্তি, এবং আপনি দেখবেন যে এই ঘটনা কিন্তু অহরহ হচ্ছে। এক একটা মামলাতে আসামি হচ্ছে আপনার 100 জন, অজ্ঞাতনামা হচ্ছে 200 জন, 300 জন। এখন এখানেও কিন্তু অনেক নিরপরাধ লোক কিন্তু হ্যারাস্ট হচ্ছে। আমি ঢালাওভাবে বলবো না যে পুলিশ এখানে তারা তাদের যে রোল প্লে করছে না, কেন করছে না, এই বিষয়টাতে যদি আমরা আসি, ওয়াদুদ ভাই খুব চমৎকারভাবে বলেছিলেন যে আসলে ব্যাপারটা হচ্ছে যে টোটাল প্রশাসনের মেজরিটি যেহেতু 15 বছরে তাদের একটা বিলিফ সিস্টেম গড়ে উঠেছিল, এই 5ই আগস্টের পরে তাদের টোটাল বিলিফ সিস্টেম কলাপস করে। সো এই হুম। জন্য আসলে তারা নিজেরাই, যেহেতু আপনি দেখবেন যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি একটি কথা বলেছিলেন একদা, যে পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এবং এটা প্রশাসনের ক্ষেত্রেও কিন্তু সত্যি, প্রশাসনের লোকজন তারা যতই দাবি করুক না কেন যে আমরা নিরপেক্ষ, আমরা কোনো দলমত করি না, এটা আসলে একটা ভুল একটা আইডিয়া। তাদের মধ্যেও কিন্তু দলমতের একটা আদর্শিক অবস্থান কিন্তু আছে। তো যখন তারা দেখলো যে তাদের আদর্শের যেই দলটি সেটি এইভাবে কলাপস করলো, তখন তাদের টোটাল বিলিফ সিস্টেমই কলাপস করলো, এবং অনেকে আমি জানি যে তারা এখন চাকরি কন্টিনিউ করতে চাচ্ছে না, অথচ তারা কিন্তু কোনো দুর্নীতির সাথেও যুক্ত ছিল না হয়তোবা, কিন্তু তারা চাকরি কন্টিনিউ করতে চাচ্ছে না। দে আর নট ফিলিং গুড, দে আর নট ফিলিং কমফোর্টেবল। এর হুম। এর এর জন্য এখন এটার সলিউশনটা কি? আমি এখানে রাশিদ ভাই যেটা বললেন যে এই বিষয়টা, এই অন্তর্বর্তীকালীন সরকার এটা আমূল পরিবর্তন তারা করতে পারবেন না, সেই ক্ষেত্রে আবার প্রশাসনও কলাপস করবে, সেই ক্ষেত্রে দেশ চালানো কঠিন হয়ে যেতে পারে। সো এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে এবং একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে আসলে এটা করতে হবে। তো এই মুহূর্তে যেই বিষয়টি দরকার, আহ, উনিও যেটা বললেন যে সংস্থার প্রধান যারা আছে বা কমান্ডিং পোস্টগুলো, এই পোস্টগুলোকে আপনি, যারা বিগত সরকারের আমলে বঞ্চিত ছিল অথবা কোনো সুবিধা নেয়নি, যোগ্য লোক, এদেরকে একটি সিস্টেম দাঁড় করাতে হবে আপনার, যে এই সিস্টেমের আওতায় আমি তাদেরকে নিয়োগ দিব, এবং তাদেরকে একটি চ্যালেঞ্জও আপনার দিতে হবে, একটা টাস্কিংও করতে হবে। শুধু বঞ্চিত এই দেখে আপনি একজনকে একটা জেলার এসপি করে দিলেন এবং তাকে কোনো টাস্কিং দিলেন না, তাহলে কিন্তু হবে না। আপনার একটা একটা স্পেসিফিক টার্গেট এবং টাস্কিংও কিন্তু করতে হবে, যে তোমার নেক্সট 3 মান্থসের টার্গেট হচ্ছে এইটা। যেমন আপনি দেখবেন এর আগে আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার যারা ছিলেন, যেমন বিচারপতি লতিফুর রহমান, ওনার কথা আমি বলবো, উনি কিন্তু শপথ গ্রহণ করার আগে ওনার রেডি ছিল লিস্ট। উনি এসেই কিন্তু ইমিডিয়েটলি জেলাগুলোতে এসপি ডিসি এগুলোকে উনি তাদেরকে কিন্তু পরিবর্তন করে ফেলেন, এবং ওনাদেরকে উনি সুনির্দিষ্ট টার্গেট দেন যে হুম। আমাদের এই সুষ্ঠু নির্বাচন করার জন্য এই জিনিসগুলো করতে হবে। সো ইউ গাইস ডু ইট। সো এরকম একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন কিন্তু নাই এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, দুঃখজনক হলেও সত্যি।